ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসে যে টপিকটা ডিসকাস করব সেই টপিকটা হলো ওশেন কারেন্টস অর্থাৎ সমুদ্র স্রোত। খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি অনেকটাই কাজে আসবে। আজকে ক্লাসে প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নেব, কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। আর তাছাড়া তোমাদের কোনো কনফিউশন থাকলে, কোনো কিছু জানার থাকলে বা কোনো প্রয়োজন হলে সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। ওশেন কারেন্টস অর্থাৎ সমুদ্র স্রোত। সো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে হাইড্রোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার মিন্স ভারীমণ্ডল। এই যে হাইড্রোস্ফিয়ারের মধ্যে পার্ট রয়েছে ওশেন কারেন্টস, ইন্ডিয়ান, প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক এবং টাইডস অর্থাৎ জোয়ারভাটা। তো প্রথমেই আমরা ওশেন কারেন্টস অর্থাৎ সমুদ্র স্রোত নিয়ে জেনে নেব, তারপর আমরা টাইডস নিয়েও জেনে নেব নেক্সট ক্লাসের মধ্যে। তো এটা হলো হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টার থেকে। তোমরা সিলেবাসটা মিলিয়ে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তো হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টার থেকে সমুদ্র স্রোতের যে পার্টটা রয়েছে এটা আজকে ক্লাসে করাবো, এবং নেক্সট ক্লাসে আমরা জোয়ারভাটা অর্থাৎ টাইডস থেকে দেখে নেব। ওকে, তো এখন তাহলে স্টার্ট করছি ওশেন কারেন্টস। ওশেন কারেন্টসটা জানার আগে আমাদেরকে কিন্তু জানতে লাগবে বায়ুমণ্ডল সম্পর্কে অর্থাৎ হাইড্রোস্ফিয়ার বা ওশেনোগ্রাফি আমরা বলতে পারি। ভূপৃষ্ঠে মোট আয়তনের প্রায় 71.4% ভাগ যে জলরাশি দ্বারা আবৃত তার নাম বায়ুমণ্ডল। মানে ভূপৃষ্ঠের মধ্যে যে মোট আয়তন রয়েছে তার মধ্যে থেকে 71.4% শুধু জলই রয়েছে, জল দ্বারা আবৃত। তো এই যে জল দ্বারা আবৃত এটাকে কিন্তু বায়ুমণ্ডল বলা হয় বা ওশেনোগ্রাফিও বলা হয়। এই ব্যাপারটি আমরা জেনে নেব। তো এই হাইড্রোস্ফিয়ারের মধ্যে একটা পার্ট রয়েছে ওশেন কারেন্টস, এটা আমাদের সিলেবাসে রয়েছে। তো ওশেন কারেন্টস কি? সমুদ্র স্রোত। ওকে, তো সমুদ্র স্রোতটা কি? পৃথিবীর আবর্তন গতি, নিয়ত বায়ু প্রবাহ, সমুদ্র জলে লবণতা, ঘনত্ব ও উষ্ণতা তারতম্যের ফলে সমুদ্র ও সাগর মহাসাগরের জল নিয়মিত এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্র জলের এই গতিকেই সমুদ্র স্রোত বলা হয়। তো বেসিক্যালি বিভিন্ন কারণে, কি কি কারণ, যেরকম ধরো পৃথিবীর আবর্তন গতি, পৃথিবীটা কি নিজের কক্ষপথে ঘুরছে, তো এটার জন্য। তাছাড়া বায়ু প্রবাহ, যে বাতাস, এখন বাতাস আসলে তো, এখন ধরো জল আছে, পুকুর আছে, এখন বাতাস আসছে, তো বাতাসের সাথে জলটাও তো নড়াচড়া করবে, জলটা নড়াচড়া করে দেখবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো এটা একটা রিজন। তো বায়ু প্রবাহের মধ্যে আবার অনেক পার্ট রয়েছে, যেরকম নিয়ত বায়ু প্রবাহ রয়েছে, সাময়িক বায়ু প্রবাহ রয়েছে, আকস্মিক রয়েছে, স্থানীয় বায়ু রয়েছে, এরকম বিভিন্ন রয়েছে। তার মধ্যে থেকে মেইন কারণটা হলো নিয়ত বায়ু প্রবাহ। এখন নিয়ত বায়ু প্রবাহ কি, সেটা কিন্তু আমরা বায়ু প্রবাহের ক্লাসের মধ্যে অর্থাৎ উইন্ড সিস্টেমের ক্লাসের মধ্যে ডিসকাস করেছি। যারা দেখুনি সেটা দেখি না, তাহলে তোমাদের সুবিধে হবে। আগের ক্লাসগুলির সিকোয়েন্সে দেখলে এই পার্টটা কিন্তু বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। এই নিবে নিয়ত বায়ু প্রবাহ। তাছাড়া সমুদ্র জলে যে লবণতা, সমুদ্রের জলে লবণ থাকে আমরা জানি, কোথাও বেশি থাকে কোথাও কম থাকে, সব জায়গাতে সেম থাকে না। যেই জায়গাতে লবণ বেশি থাকবে ওই জায়গাটা কি ভারী থাকবে, আর যেই জায়গাতে লবণটা মানে কম থাকবে ওই জায়গাটা হালকা থাকবে। কারণ হালকাটা জানি আমরা উপরে উঠে যায়, ভারীটা নিচে চলে যায়। তো এই যে ব্যালেন্সটা, কোথাও ভারী কোথাও কম, কোথাও বেশি কোথাও কম হচ্ছে, এটার কারণেও কিন্তু সমুদ্র সৃষ্টি হয়। তাছাড়া যে উষ্ণতার তারতম্য, তো বিভিন্ন জায়গার মধ্যে উষ্ণতা পার্থক্য লক্ষ্য করা যায়, কোথাও উষ্ণতা বেশি কোথাও কম। যেরকম নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতাটা বেশি, আবার মেরু অঞ্চলে উষ্ণতাটা কম। কেন কম সেটাও আমরা আগে ক্লাসগুলিতে দেখেছি। এই সব কারণে কি হয়, এই সব কারণে সমুদ্রের মধ্যে বা সাগরের মধ্যে কি হয়, যে জল, সমুদ্রের জল, সাগরের জলটা এক জায়গা থেকে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। যে এক জায়গা থেকে যে আরেক জায়গায় যায়, এই যে গতিটা, এটাকে কিন্তু বলা হয় সমুদ্র স্রোত বা ওশেন কারেন্টস। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সর্বপ্রথম ব্যাখ্যা করেন কে? করেন কে? জুপিটার। কে? জুপিটার সমুদ্র স্রোত যে সৃষ্টি হয়েছে এই কারণটা সবচেয়ে প্রথম ব্যাখ্যা করেন। এখন সমুদ্র স্রোত সৃষ্টি যে হয়েছে কারণগুলি, এগুলি আমরা একটু ডিটেলসে জেনে নিই। কি কি রয়েছে? সমুদ্র স্রোত সৃষ্টির কারণ: উষ্ণতার তারতম্য, বায়ু প্রবাহ, লবণতা ও ঘনত্ব, পৃথিবীর আবর্তন গতি, মহাদেশগুলির অবস্থান, বাষ্পীভবন, বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থলের নতুন সমুদ্র স্রোতের সৃষ্টি। এগুলি হলো কিছু কারণ যেই কারণে সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে। যেরকম প্রথমেই রয়েছে উষ্ণতার তারতম্য। উষ্ণতার তারতম্য কিভাবে দেখো, এটা হলো আমাদের পৃথিবী। ওকে, এটা আমাদের পৃথিবী। এখন পৃথিবীর মধ্যে জানি আমরা যখন যে অক্ষাংশ পড়েছিলাম, এটা হলো কি মাঝখানে এটা 0 ডিগ্রি মানে নিরক্ষরেখা। তারপর এদিকে রয়েছে কর্কট ক্রান্তি রেখা, এইদিকে রয়েছে মকর ক্রান্তি রেখা, এদিকে রয়েছে সুমেরু বৃত্ত, আর এদিকে রয়েছে কি কুমেরু বৃত্ত। আর এখানে হলো 90 ডিগ্রি নর্থ মানে সুমেরু বিন্দু, আর এদিকে রয়েছে 90 ডিগ্রি সাউথ মানে কুমেরু বিন্দু, এগুলি রয়েছে। এখন ধরো এটা হলো সূর্য, সূর্যের আলোটা কি হলো পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, পৃথিবীতে ঘুরছে, তো এখানে সূর্যের আলোটা ডিরেক্টলি এই জায়গা
জায়গাতে ডিরেক্টলি আসে, একদম লম্বলম্বিভাবে পতিত হয়, তার জন্য এই জায়গাতে কি হয়, কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখার মধ্যে মানে ডিরেক্টলি পড়ে, তার জন্য এই জায়গাটাকে বলা হয় উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল যেটা নিম্ন অক্ষাংশকে উষ্ণমণ্ডল বলা হয়, কারণ এই জায়গাটা বেশি গরম হয়ে থাকে, উষ্ণ হয়ে থাকে, কারণ সূর্যের আলোটা এখানে একদম ডিরেক্টলি লম্বলম্বিভাবে সোজাসুজিভাবে পড়ছে, তার জন্য এই জায়গাটা বেশি গরম হয়ে থাকে, তো এটাকে বলা হয় কি উষ্ণমণ্ডল। তারপর এদিকে আরেকটু মাঝামাঝি যায়, যেটাকে নাতিশীতোষ্ণমণ্ডল বা মধ্য অক্ষাংশ বলা হয়। আর একদম মেরু অঞ্চলে যেতে যেতে কি হয়, মেরু অঞ্চলে যেতে যেতে সূর্যের আলোটা খুব কম পৌঁছায়, এতই কম পৌঁছায় যে সারা বছর ঠান্ডা থাকে, সারা বছর এখানে বরফ থাকে, খুবই কম আলো পৌঁছায়, তো ওই জায়গাটাকে বলা হয় কি উচ্চ অক্ষাংশ, বা এটাকে আমরা হিমমণ্ডল বা মেরু প্রদেশও আমরা বলে থাকি। তো এই যে পৃথিবীর সব জায়গার মধ্যে কি হচ্ছে, সব জায়গার মধ্যে কিন্তু উষ্ণতাটা সেম থাকে না। যেহেতু উষ্ণতাটা সেম থাকে না, উষ্ণ অঞ্চল দিয়ে যদি বায়ুটা প্রবাহিত হয় তাহলে এটা কি উষ্ণ বায়ু হবে, আর শীতল অঞ্চল দিয়ে বায়ু প্রবাহিত হলে এটা শীতল বায়ু হবে। এখন যখন যেই জায়গা দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হবে ওই জায়গার জলটাও কি উষ্ণ থাকবে, তো ওইটাকে বলা হয় কি উষ্ণ সমুদ্র স্রোত, উষ্ণ সমুদ্র স্রোত। আর যখন ঠান্ডা জায়গা দিয়ে জলটা প্রবাহিত হবে, ঠান্ডা বাতাসটা আসবে, ঠান্ডা বাতাসটা আসলে কি হবে, জলটা ঠান্ডা হবে, তো এটাকে বলা হয় কি শীতল সমুদ্র স্রোত। তো এই কারণে এই উষ্ণতার তারতম্য মানে উষ্ণতার মধ্যে পার্থক্য থাকার কারণে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়, এইটা হলো একটা কারণ। তারপর রয়েছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টির আরেকটা কারণ। কিভাবে, বাতাসটা প্রবাহিত হচ্ছে, এখন বায়ু তো এখন গরম গরম বাতাসও থাকে, ঠান্ডা বাতাসও থাকে, গরম বাতাস থাকলে উষ্ণ বায়ু, ঠান্ডা বাতাস থাকলে শীতল বায়ু বলে থাকে। এখন উষ্ণ বায়ু গেলে কি হবে, উষ্ণ বায়ু গেলে উষ্ণ সমুদ্র স্রোত, শীতল বায়ু হলে শীতল সমুদ্র স্রোত হবে। তো এই কারণে বায়ু প্রবাহের কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে। আর বায়ু প্রবাহের মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, তার মধ্যে থেকে একটা হলো নিয়ত বায়ু। ওকে, নিয়ত বায়ু। নিয়ত বায়ুকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। এগুলি কি বায়ু প্রবাহের ক্লাসে আমি ডিসকাস করেছি। মেইন রিজন সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। এই সবগুলি কারণ, সবগুলি কিন্তু কারণ, তার মধ্যে থেকে প্রধান কারণ হলো বায়ু প্রবাহ, আর সেটার মধ্যে নিয়ত বায়ু প্রবাহ। ধরো এখন পরীক্ষাতে আসলো যে সমুদ্র স্রোত সৃষ্টি প্রধান কারণ কি, উষ্ণতার তারতম্য, নাকি নিয়ত বায়ু প্রবাহ, লবণতা ও ঘনত্ব, না পৃথিবীর আবর্তন গতি। সবগুলি কারণ, কোনোটা ইনকারেক্ট না, কিন্তু তার মধ্যে থেকেও প্রধান কারণ হলো নিয়ত বায়ু প্রবাহ। ওকে, নেক্সট রয়েছে লবণতা ও ঘনত্ব। লবণতা ও ঘনত্ব, এখন সমুদ্রের জলের মধ্যে লবণ থাকে আমরা জানি, তো লবণ থাকে, এখন যে জায়গাতে বেশি লবণ থাকবে, যে জায়গাতে বেশি লবণ থাকবে ওই জায়গাটা কি হবে, ভারী হবে। আর যে জায়গাতে কম লবণ থাকবে ওই জায়গাটা কি থাকবে, ওই জায়গাটা হালকা থাকবে। এখন ভারী থাকলে, ভারী জিনিসটা জানি একদম নিচে চলে আসে, আর হালকা জিনিসটা উপরে চলে যায়। ধরো ধরো এটা হলো সমুদ্র। ওকে, এটা হলো সমুদ্র, সমুদ্রের মধ্যে রয়েছে। এখন সমুদ্র জলে কি থাকে, লবণ থাকে, লবণ থাকে। এখন লবণটা যখন থাকবে, যে জায়গাতে বেশি লবণ রয়েছে ওই জায়গাটা কি থাকবে, ভারী থাকবে। আর ভারী থাকলে এটা কি হবে, ভারী থাকলে নিচে চলে আসবে, মানে এই যে সমুদ্রের নিচে থাকবে। আর যখন হালকা থাকবে, যখন হালকা থাকবে তখন কি হবে, তখন কিন্তু এটা উপরে চলে যাবে, হালকা হলে এটা উপরে চলে যাবে। ওকে, হালকা হলে উপরে উপরে চলে যাবে। তো এই যে লবণতা, এই যে কোনো জায়গায় হালকা, কোনো জায়গায় ভারী, কোনো জায়গায় কম, কোনো জায়গায় বেশি, এই ব্যালেন্সটাকে কম বেশিটা ব্যালেন্স করার জন্য কি হয়, ব্যালেন্স করার জন্য কিন্তু এটা সমুদ্র স্রোতে সৃষ্টি হয়। আর এটার জন্য এটা একটা রিজন যে সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার কারণ। এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা উষ্ণ স্রোত শীতল স্রোতের ব্যাপারটা আরো ভালোভাবে বুঝবো। তার আগে বাকিগুলিও দেখে নিই। তারপর যেরকম রয়েছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবীর আবর্তন গতি, পৃথিবী কি নিজের কক্ষপথে ঘুরছে, তো এটার কারণেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, কারণ পৃথিবী যেহেতু নিজের কক্ষপথে ঘুরছে। ফ্যারাডের সূত্র রেকর্ডিং, যেটা আমরা বায়ু প্রবাহের ক্লাসে দেখেছিলাম, ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্রর অ্যাকর্ডিং কি হয়, উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়, তো এই কারণেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট রয়েছে মহাদেশগুলির অবস্থান। নেক্সট কি রয়েছে, মহাদেশগুলির অবস্থান। মহাদেশগুলি যে প্লেট রয়েছে আমরা জানি, ধরো এটা একটা প্লেট, এটা একটা প্লেট, প্লেটগুলি কি, প্লেটগুলি কিন্তু চলাচল করছে, এগুলো কিন্তু স্থির নেই, একটা জায়গায় থেমে থাকে না, এগুলি কিন্তু চলাচল করছে। তো এই যে প্লেটগুলি চলাচল করছে, তো প্লেট চলাচল করছে, তো তার জন্য কিন্তু জলটাও কিন্তু চলাচল করছে, তো এই কারণে কি হয়, সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তো মহাদেশগুলির অবস্থান হলো আরেকটা রিজন। নেক্সট রয়েছে বাষ্পীভবন। বাষ্পীভবন, এখন সমুদ্রে যে জলটা রয়েছে এখানে যখন সূর্যের তাপটা এসে পৌঁছায় তখন কি হবে, সূর্যের তাপ পৌঁছালে জলটা গরম হয়ে বাষ্পীভূত হয়ে মানে জলীয় বাষ্পগুলো উপর দিকে উঠতে থাকে, উপর দিকে উঠে। তো এই উপর দিকে যখন উঠে তখন এখানে কিন্তু জলটা নড়াচড়া করে, আর জলটা নড়াচড়া এক দিক থেকে আরেক দিকে যায়। তো এই যে গতিটা, এটা কিন্তু সমুদ্র স্রোত বলে। তো বাষ্পীভবনের কারণেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। তারপর রয়েছে
বিভিন্ন সমুদ্র স্রোতের মিলনস্থলে নতুন সমুদ্র স্রোত সৃষ্টি। মানে ধরো এদিক থেকে একটা সমুদ্র স্রোত আসছে, এদিকে একটা সমুদ্র স্রোত আসছে। এখন বিভিন্ন সমুদ্র স্রোত রয়েছে, বিভিন্ন সমুদ্রের মধ্যে বিভিন্ন স্রোত রয়েছে, এগুলো আমরা পড়বো। কিছু উষ্ণ স্রোত রয়েছে, আবার কিছু শীতল স্রোতও রয়েছে। এখন বিভিন্ন স্রোত, ধরো এদিক থেকে একটা স্রোত বা এদিক থেকে একটা স্রোত এসে মিলিত হয়, এখান থেকে নতুনভাবে আরেকটা স্রোত সৃষ্টি হলো। তখন কিন্তু এখানে মানে সমুদ্র স্রোতটা সৃষ্টি হলো, ওইখানে দেখবে ঝড়ঝঞ্ঝা বেশি হয়, কুয়াশা বেশি হয়। তো ওই কারণেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। তো এগুলি হলো সমুদ্র স্রোত সৃষ্টির কিছু কারণ। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এই নামগুলি তোমরা মনে রাখবে, ভিতরে জিনিসগুলি মনে রাখার একদম কোনো বিষয় না, জাস্ট বোঝার বিষয়। যেরকম উষ্ণতার তারতম্য, এটার কি বোঝার বিষয়, আর নামগুলি তোমরা মনে রাখবে। তো এটাই গেল সমুদ্র স্রোত সৃষ্টির কিছু কারণ। এখন আমরা দেখে নেব ভেরি ইম্পর্টেন্ট সমুদ্র স্রোতের শ্রেণী বিভাগ। সমুদ্র স্রোতের শ্রেণী বিভাগ। ওকে, সমুদ্র স্রোতের মেইনলি দুইটা ভাগ রয়েছে, মেইনলি দুইটা, উষ্ণ স্রোত, শীতল স্রোত। তার মধ্যে থেকে আরও কিছু রয়েছে, বহিঃস্রোত, নিরক্ষীয় স্রোত, অন্তঃস্রোত, মেরুদেশীয় স্রোত আর বিভিন্ন স্রোতের মিলন। তার মধ্যে থেকে এটা আমি একটা লাইনে লিখেছি, তার কারণ হলো উষ্ণ স্রোত এটা বহিঃস্রোতের সাথে রিলেটেড, আর এটা আবার নিরক্ষীয় স্রোতের সাথেও রিলেটেড। অন্যদিকে শীতল স্রোত অন্তঃস্রোত আর মেরুদেশীয় স্রোতের সাথে রিলেটেড, তার জন্য আমি একটা লাইনে লিখেছি যাতে তোমাদের মনে থাকে। ওকে, আর আরেকটা হলো বিভিন্ন স্রোতের মিলন। এখন উষ্ণ স্রোত, শীতল স্রোত আমি বলে দিচ্ছি, আগে বিভিন্ন স্রোতের মিলনটা বলে দিই। এখন ধরো এদিক থেকে একটা স্রোত আসলো, এদিক থেকে একটা স্রোত আসলো, এসে কি হলো, স্রোতটা এখানে মিলিত হয়ে নতুনভাবে আরেকটা স্রোতের সৃষ্টি হলো। তো এটাই হলো বিভিন্ন স্রোতের মিলন। এখন আসি উষ্ণ স্রোত আর শীতল স্রোতে। প্রথমেই দেখো উষ্ণ স্রোত। উষ্ণমণ্ডলে উষ্ণ হালকা জল রাশি সমুদ্র জলের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এইরূপ স্রোতকে উষ্ণ স্রোত বলে। মনে রাখবে, উষ্ণ স্রোতের পার্টি হলো বহিঃস্রোত, এটার পার্টি হলো নিরক্ষীয় স্রোত। মানে বলতে পারো উষ্ণ স্রোতের অপর নাম হলো নিরক্ষীয় স্রোত, আর আরেকটা নাম হলো বহিঃস্রোত। সেম ভাবে শীতল স্রোতের অপর নাম হলো অন্তঃস্রোত আর মেরুদেশীয় স্রোত। কেন? তার কারণটা হলো, প্রথমত আমাদের অক্ষরেখা সম্পর্কে জানতে লাগবে। এটা হলো আমাদের পৃথিবী। ওকে, পৃথিবী, তো মাঝখানে কি রয়েছে, 0 ডিগ্রি, এটা নিরক্ষরেখা। আর এদিকে রয়েছে 90 ডিগ্রি নর্থ, আর এদিকে রয়েছে 90 ডিগ্রি সাউথ, এখানে রয়েছে। তো এই জায়গাটা হলো কি মেরু প্রদেশ, এই জায়গাটাও মেরু প্রদেশ, আর এই মাঝখানে জায়গাটা কি নিরক্ষরেখা। এখন নিরক্ষরেখা থেকে মেরু প্রদেশের দিকে, উত্তর গোলার্ধে হোক কিংবা দক্ষিণ গোলার্ধে হোক, নিরক্ষরেখা থেকে মেরু প্রদেশের দিকে যে বাতাসগুলি যায়, বা যে বাতাসের সাথে সাথে যে সমুদ্রের স্রোতটা যায়, মানে সমুদ্রের জলগুলি কি স্রোতরূপে এক জায়গাতে এক জায়গায় প্রবাহিত হয়। এখন নিরক্ষরেখা থেকে মেরু প্রদেশের দিকে যেগুলি প্রবাহিত হয়, ওইগুলি কি নিরক্ষরেখা মানে এই অঞ্চল থেকে যাবে, মানে ওই জায়গাটা গরম থাকে, নিরক্ষরেখাটা গরম থাকে, নিরক্ষীয় অঞ্চলটা গরম থাকে। তো এই জায়গাটা গরম থাকলে ওইখানে স্রোতটাও কি গরম থাকবে, মানে উষ্ণ থাকবে। তো এটা হলো উষ্ণ স্রোত। নিরক্ষরেখা থেকে মানে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো যেহেতু উষ্ণ জায়গা থেকে যায়, তো এটাকে বলা হয় উষ্ণ স্রোত। কি বলা হয়? উষ্ণ স্রোত বলা হয়। আর এটা কি নিরক্ষীয় অঞ্চল থেকে যেহেতু যায়, তার জন্য এটাকে নিরক্ষীয় স্রোতও বলা হয়। কি বলা হয়? নিরক্ষীয় স্রোতও বলা হয়। আর এই নিরক্ষীয় স্রোতটা কি হয়, এটা কিন্তু উপর দিয়ে যায়। কিভাবে উপর দিয়ে যায়? ধরো এটা হলো সমুদ্র, এখানে জল রয়েছে, আর এটা হলো একদম উপরে। এখন সূর্যের আলোটা কি হলো, ধরো সূর্যের আলোটা এসে জলে পৌঁছলো। তো জলে যখন সূর্যের আলোটা লাগবে, তখন জলের যে উপরের জায়গাটা, নিচের জায়গার তুলনায় উপরের জায়গার মধ্যে কিন্তু বেশি সূর্যের তাপ লাগবে, তো উপরের জায়গাটা গরম হয়ে থাকবে। তো এটা যেহেতু বাইরের দিক দিয়ে সমুদ্র স্রোতটা প্রবাহিত হয়, তার জন্য এটাকে বলা হয় কি বহিঃস্রোত। তার জন্যই উষ্ণ স্রোতের অপর নাম নিরক্ষীয় স্রোত আর বহিঃস্রোত বলা হয়। তো উষ্ণ স্রোতটা কি হয়, বেসিক্যালি উষ্ণ স্রোতটা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু প্রদেশের দিকে প্রবাহিত হয়। আর যেহেতু নিরক্ষীয় অঞ্চল থেকে যায়, তার জন্য এটাকে নিরক্ষীয় স্রোত বলা হয়। আর যেহেতু নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ থাকে, গরম থাকে, তো এই অঞ্চল থেকে যায় যেহেতু, তার জন্য এটাকে উষ্ণ স্রোত বলা হয়। আর তার পাশাপাশি এটা মানে সমুদ্রের একদম উপর দিয়ে, মানে যে জলটা আমরা উপর দিয়ে দেখতে পারি, উপর দিয়ে যায়, ওইটাই হলো কি বহিঃস্রোত। মানে বাইরে দিয়ে যায়, তো তার জন্য এটাকে বলা হয় বহিঃস্রোত। এটাই গেল উষ্ণ স্রোত। এই যে উষ্ণমণ্ডলে উষ্ণ হালকা জলরাশি সমুদ্র জলের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যে শীতল মেরু অঞ্চল শীতল থাকে, তো এদিক দিয়ে প্রবাহিত হয়। এইরূপ শীতল মেরু অঞ্চলকে কি বলা হয়? উষ্ণ স্রোত বলা হয়। আর তার মধ্যে থেকে আরেকটা মনে রাখবে, উষ্ণ স্রোতটা কিন্তু হালকা হয়। কেন হালকা হয়? এই যে আমরা লবণতা পড়েছিলাম, যদি জলের মধ্যে সমুদ্রের জলে লবণটা বেশি থাকে, ওটা ভারী থাকবে, ভারীটা নিচে চলে যাবে, আর হালকা হলে উপরে থাকবে। আর উষ্ণ স্রোতটা আমরা পড়ছি যেটাকে বাইরে দিয়ে যাচ্ছে, মানে বহিঃস্রোত, ওইটা তার জন্য এটা হালকা থাকে, উষ্ণ স্রোতটা হালকা থাকে। তো আশা করি উষ্ণ স্রোতটা তোমরা বুঝতে পেরেছো।
এখন আসি শীতল স্রোত। উষ্ণ স্রোত বুঝলে শীতল স্রোতও ইজিলি বুঝবে। উষ্ণ স্রোতের এক্সাক্ট অপোজিট। উষ্ণ স্রোতটা কী ছিল? উষ্ণ স্রোতটা ছিল নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু প্রদেশের দিকে যায়, ওইটা হলো উষ্ণ স্রোত। আর যেহেতু বাইরের দিক দিয়ে যায় তার জন্য বহিঃস্রোত, আর যেহেতু বাইরের দিকে থাকলে এটা হালকা থাকে তার জন্য হালকা হয়। আর নিরক্ষীয় অঞ্চল থেকে যেহেতু মেরু প্রদেশের দিকে যায় তার জন্য এটাকে নিরক্ষীয় স্রোত বলে। আর শীতল স্রোতটা কি? শীতল স্রোতটা হলো যে মেরু প্রদেশ রয়েছে, যে এখানে মেরু প্রদেশ, এখানে মেরু প্রদেশ রয়েছে, মেরু প্রদেশ থেকে এখন নিরক্ষীয় অঞ্চলের দিকে আসবে, মানে আগেরটা অপোজিট। আগেরটা এরকমভাবে দুই সাইডে যেত, এখন দুই সাইড থেকে মাঝখানের দিকে আসবে, মানে মেরু অঞ্চলের দিক থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসবে কি শীতল স্রোত। আর যেহেতু এটা শীতল জায়গা থেকে ঠান্ডা জায়গা থেকে আসবে তার জন্য এটাকে বলা হয় কি শীতল স্রোত। শীতল স্রোত বলা হয় এটা যেহেতু। আর এটা কি, এই শীতল স্রোতটা কিন্তু ধরো এখানে সমুদ্র রয়েছে, এখানে জল রয়েছে, উপরেরটা কি থাকবে? গরম থাকবে, উষ্ণ থাকবে, মানে সূর্যের আলোটা পড়ছে, আর ভিতরের জায়গাটা কিন্তু ঠান্ডা থাকবে, মানে উপরের জায়গার তুলনায় ভিতরের জায়গাটা ঠান্ডা থাকবে। যেহেতু এটা শীতল স্রোত, এটা কিন্তু সমুদ্রের নিচে দিয়ে আসবে, সমুদ্রের এই নিচের জায়গা দিয়ে আসবে, তার জন্য এটাকে বলা হয় অন্তঃস্রোত। আর যেহেতু সমুদ্রের নিচের জলটা ভারী থাকে, উপরের তুলনায় নিচের জলটা ভারী থাকে, লবণতা থাকে, তার জন্য এটাকে শীতল বাহী স্রোত বলা হয়। আর যেহেতু মেরু অঞ্চল থেকে আসবে তার জন্য এটাকে মেরু দেশীয় স্রোত বলা হয়। তো আশা করি এই পার্টটা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। উষ্ণ স্রোত কি আর শীতল স্রোত কি, এই দুইটা আমাদের ডিফারেন্সটা কি সেটা বুঝতে পেরেছো। এখন উষ্ণ স্রোত আর শীতল স্রোতে অন্যান্য নাম রয়েছে, সেগুলি আমরা একটু দেখে নিই। অলরেডি বলেছি, তো আমি আবার বলে দিচ্ছি। নিরক্ষীয় স্রোত কোনটা? নিরক্ষীয় স্রোত হলো উষ্ণ স্রোত। নিরক্ষীয় স্রোত হলো কোনটা? উষ্ণ স্রোত। এটা নিরক্ষীয় অঞ্চল থেকে, এটা এই যে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু প্রদেশের দিকে প্রবাহিত হয় বলে এইটাকে বলা হয় নিরক্ষীয় স্রোত। আর যেহেতু নিরক্ষীয় অঞ্চলটা গরম থাকে, উষ্ণ থাকে, তার জন্য এটাকে বলা হয় উষ্ণ স্রোত। ওকে, তারপর এটা হবে, এটা নিরক্ষীয় হবে না, এটা হবে উষ্ণ নিরক্ষীয় স্রোত। তারপর মেরুদেশীয় স্রোত। সমুদ্র স্রোত যখন মেরু প্রদেশ থেকে প্রবাহিত হয় তখন তাকে মেরুদেশীয় স্রোত বলে। মানে এই যে মেরুদেশীয় স্রোত কোনটা? যখন মেরু প্রদেশ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে, মানে সাইড থেকে এখন মাঝখানের দিকে আসবে, তখন সেটাকে বলা হয় মেরুদেশীয় স্রোত। এখানে রয়েছে বহিঃস্রোত আর অন্তঃস্রোত, যেটা আমি আগেই বলেছি। বহিঃস্রোত কোনটা? বহিঃস্রোত কিসের সাথে রিলেটেড? বহিঃস্রোত উষ্ণ সাথে রিলেটেড, তার পাশাপাশি নিরক্ষীয় সাথে রিলেটেড। নিরক্ষীয় সাথে রিলেটেড সমুদ্র তলের উপর দিয়ে প্রবাহিত হয়। মানে ধরো এটা সমুদ্র রয়েছে, ওকে, এটা হলো সমুদ্র রয়েছে, এটা উপর দিয়ে, এটা উপরে রয়েছে, কারণ সূর্যের যে আলোটা রয়েছে, ধরো এটা সূর্যের আলো এসে এখানে এসে পৌঁছে, তো এই জায়গাটা গরম থাকবে, তো উপর দিয়ে যেটা প্রবাহিত হয় ওইটাকে বলা হয় বহিঃস্রোত। আর উপর দিয়ে প্রবাহিত হয়, হালকাটাই তো উপরে থাকবে, তো এটাকে হালকা বলা হয়। আর যেহেতু এটা সূর্যের আলো লাগছে তো এটা গরম থাকবে, তো উষ্ণ। আর যেহেতু নিরক্ষীয় অঞ্চল থেকে যাচ্ছে তার জন্য নিরক্ষীয় স্রোত। আর বহিঃস্রোতের যে রংটা, এটা অনেকটা গাঢ় নীল থাকে। এমনিতে জলে কোনো রং হয় না, কিন্তু এটা প্রতিফলিত হয়, দেখবে আকাশটাও কিন্তু নীল কালার দেখায়, তো এটা প্রতিফলিত হয়েই কিন্তু এই স্রোতের রংটা নীল দেখায়, মানে বহিঃস্রোতের রংটা নীল দেখায়। আর অন্তঃস্রোত কি? অন্তঃস্রোত হলো যেটা সমুদ্রে যে ভিতর দিয়ে নিচে দিয়ে যে প্রবাহিত হচ্ছে ওইটা হলো অন্তঃস্রোত। সমুদ্রের 200 থেকে 1000 মিটার, এটা মিটার হবে, 1000 মিটার গভীরতায় প্রবাহিত স্রোতকে অন্তঃস্রোত বলা হয়। আর অন্তঃস্রোতের যে রংটা অনেকটা গাঢ় সবুজ। গাঢ় সবুজ কেন? সমুদ্রের নিচে কিন্তু অনেক দেখবে জীবজন্তু, অনেক ছোট ছোট যে উদ্ভিদ থাকে ওইগুলি প্রতিফলিত হয়ে ওইটার রংটা সবুজ দেখায়, কারণ উদ্ভিদের রংটা সবুজ হয়, তো ওইটা প্রতিফলিত হয়ে ওই স্রোতের রংটা অনেকটা সবুজ দেখায়, গাঢ় সবুজ দেখায়। তো এটা হলো বহিঃস্রোত আর অন্তঃস্রোত। তো আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও একটু রিপিট করে দিচ্ছি। উষ্ণ স্রোত হলো বহিঃস্রোত, বহিঃস্রোতই হলো নিরক্ষীয় স্রোত, আর শীতল স্রোত হলো অন্তঃস্রোত, আর এইটাই হলো মেরুদেশীয় স্রোত। এই জিনিসটা আমি বারবার কেন বলছি? সবসময় কিন্তু শুধু উষ্ণ স্রোত আর শীতল স্রোত দিয়েই দিয়ে আসবে এরকম না, অনেক সময় দিয়ে দিল বহিঃস্রোতের এক্সাম্পল, এরকমও কিন্তু আসতে পারে, তার জন্য এটা মনে রাখবে। এটা সেম আর এখানে এটা সেম। ওকে, তো আশা করি উষ্ণ স্রোত আর শীতল স্রোতকে এই জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো, তার অপর নামগুলি তোমরা জানতে পেরেছো। এখন আমরা মেইনলি যেটা জানবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, ওশেন কারেন্টস। ওশেন কারেন্টস মানে সমুদ্র স্রোত, আমাদের সিলেবাসের মধ্যেই দিয়ে দিয়েছে সমুদ্র স্রোত। তো সমুদ্র স্রোত কি সেটা দেখলাম, সমুদ্র স্রোত যে উৎপত্তি হয় তার কারণগুলি কি সেটাও দেখলাম, তার শ্রেণী বিভাগ কি উষ্ণ স্রোত আর শীতল স্রোত সেটাও দেখে নিয়েছি। এখন সিলেবাসে মেনশন করে দিয়েছে ইন্ডিয়ান প্যাসিফিক অ্যান্ড আটলান্টিক, অর্থাৎ ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যে কি কি সমুদ্র স্রোত রয়েছে সেই নামগুলি আমাদেরকে জানতে লাগবে, এবং কোনটা উষ্ণ স্রোত কোনটা শীতল স্রোত সেটা আমাদের জানতে লাগবে। তো মেইনলি তোমরা কি মনে রাখবে, দেখো সমুদ্র স্রোতটা কি জিনিসটা বুঝবে, কেন সৃষ্টি হয় সেই জিনিসটা বুঝবে, তার শ্রেণীবিভাগ কি কি উষ্ণ আর শীতল, তার মধ্যে থেকে এই তিনটা
এই তিনটা যে ওশান রয়েছে, ওকে, এই তিনটা ওশান রয়েছে। এখন এই তিনোটা ওশানের মধ্যে কি রয়েছে, কিছু সমুদ্র স্রোত রয়েছে, ওশান কারেন্টস রয়েছে। সেই নামগুলি তোমাদেরকে জানতে লাগবে। সেই নামগুলির মধ্যে কিছু রয়েছে উষ্ণ আর কিছু রয়েছে শীতল। এখন উষ্ণ কোনগুলি আর শীতল কোনগুলি, সেই নামগুলি আমাদেরকে জানতে লাগবে। তো এইগুলি আমরা এখন স্টার্ট করছি। ওকে, তো তার আগে তোমরা দেখে নাও, এখানে আমি দেখো পিকচারটা দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এই যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানের মধ্যে এই যে ওয়ার্ম কারেন্ট, এই যে রেড কালারের যে পার্টগুলি দেখছো এগুলি হলো ওয়ার্ম কারেন্ট মানে উষ্ণ স্রোত। আর ব্লু কালারের পার্টগুলি হলো কোল্ড কারেন্ট মানে শীতল স্রোত। ওকে, এগুলি উষ্ণ স্রোত, এগুলি শীতল স্রোত। উষ্ণ স্রোত আর শীতল স্রোতগুলি দেখতে লাগবে, সেই নামগুলি দেখতে লাগবে, কোন মহাসাগরের মধ্য দিয়ে আছে সেটা দেখতে লাগবে। তার মধ্যে থেকে এটা যেহেতু টুরি, তার জন্য একটু ভালোভাবে বোঝাতে আমি ট্রাই করছি। যদি 3D হতো তাহলে বা সামনাসামনি হতো তাহলে তোমাদেরকে জিনিসটা ভালোভাবে বোঝাতে পারতাম। তো আমাদের যে প্রশান্ত মহাসাগর, আমরা জানি সবচেয়ে বড় মহাসাগর, সবচেয়ে গভীরতম, সবচেয়ে বৃহত্তম মহাসাগর। এই মহাসাগরটা দেখবে এখান থেকে শুরু হয়ে, আর এটার পেছনেও তো আছে, এই পিকচারে বোঝা যাচ্ছে না বা 3D হলে বোঝা যেত, একদম পেছন থেকে শুরু করে এদিকে ঘুরে একদম পুরো এই সাইড পর্যন্ত প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরটা অনেকটাই বড়, অনেকটাই বড়, একদম এই সাইড থেকে শুরু করে এই দিক থেকে ঘুরে এই দিক থেকে পর্যন্ত প্রশান্ত মহাসাগরটা বিস্তৃত। আর এই জায়গার মধ্যে যেটা রয়েছে এটা হলো আটলান্টিক মহাসাগর। এই জায়গাতে যেটা রয়েছে এটা হলো ভারত মহাসাগর। ওকে, তো এটা হলো প্রশান্ত মহাসাগর, এটা হলো আটলান্টিক মহাসাগর, আর এইটা হলো ভারত মহাসাগর। এগুলি আমরা দেখে নেব। তো আমরা বড় থেকে ছোট যাব, তাহলে আমাদের মনে থাকবে। তো প্রথমে আমরা দেখব প্রশান্ত মহাসাগর, তারপর দেখবো আমরা আটলান্টিক মহাসাগর, তারপর দেখবো আমরা ইন্ডিয়ান ওশান অর্থাৎ ভারত মহাসাগর। তো এখন স্টার্ট করছি আমি প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক ওশান। প্রশান্ত মহাসাগরে প্রবাহিত উষ্ণ ও শীতল স্রোতের নাম। প্রশান্ত মহাসাগরে পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর যে বৃহত্তম ও গভীরতম মহাসাগর। এই মহাসাগর ভূপৃষ্ঠের শতকরা 32 ভাগ স্থান জুড়ে আছে। ভাবো, 100 ভাগ থেকে মাত্র 32 ভাগই হলো শুধু প্রশান্ত মহাসাগর। তাহলে ভাবো কত বড় হবে প্রশান্ত মহাসাগরটা। এখন প্রশান্ত মহাসাগরের মধ্যে কিছু স্রোত রয়েছে, ওশান কারেন্টস রয়েছে, সেই নামগুলি জানতে লাগবে। তার মধ্যে কিছু উষ্ণ আর কিছু শীতল, সেগুলি আমরা জেনে নেব। সো প্রথমেই রয়েছে উষ্ণ স্রোত। উষ্ণ স্রোত, এখন একটা জিনিস মনে রাখবে, তিনোটা মহাসাগরের মধ্যেই প্রশান্ত, আটলান্টিক আর একটা ভারত মহাসাগর, তিনোটা মহাসাগরের মধ্যে একটা জিনিস কমন রয়েছে। কি কমন রয়েছে? নিরক্ষরেখা। তিনোটার মধ্যেই কিন্তু নিরক্ষরেখা রয়েছে। যে নিরক্ষরেখাটা মানে 0 ডিগ্রি যে নিরক্ষরেখাটা রয়েছে, এই নিরক্ষরেখার আশেপাশে কিছু স্রোত রয়েছে, এটা তিনোটা মহাসাগরই দেখা যায়। এটা হলো উত্তর গোলার্ধ, এটা হলো দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে হলে উত্তর নিরক্ষীয় স্রোত হবে, দক্ষিণ গোলার্ধে হলে দক্ষিণ নিরক্ষীয় স্রোত হবে। আর যেটা একদম নিরক্ষরেখার উপর দিয়ে যাবে সেটাকে বলা হয় নিরক্ষীয় প্রতিস্রোত। আর এই তিনটাই যেহেতু নিরক্ষীয় অঞ্চলে রয়েছে, নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যদি প্রবাহিত হবে, এই তিনটাই হলো উষ্ণ স্রোত। আর এই তিনোটা মহাসাগরই দেখা যায়, মানে প্রশান্ত মহাসাগরও দেখা যায়, আটলান্টিক মহাসাগরও দেখা যায়, ভারত মহাসাগরেও দেখা যায়। এখানেও দেখো নামটা রয়েছে উত্তর উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত আর নিরক্ষীয় প্রতিস্রোত। এই যে তিনটা নাম দেখছো, এটা তিনোটা মহাসাগরই পেয়ে যাবে। কিভাবে? এটা হলো পৃথিবীটা, এখানে হলো যে 0 ডিগ্রি নিরক্ষরেখা। এই যে উত্তর নিরক্ষীয় স্রোত মানে এটা এদিক থেকে প্রবাহিত হয়, নিরক্ষীয় স্রোত উষ্ণ স্রোত, তাহলে অবভিয়াসলি এই সাইড দিয়ে যাবে। তারপরে হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তাহলে এই সাইডে যাবে। আর একটা নিরক্ষীয় প্রতিস্রোত মানে এই রেখার মধ্যে রয়েছে, এদিক থেকেও যেতে পারে, এদিক থেকেও যেতে পারে। এটা হলো নিরক্ষীয় প্রতিস্রোত। তারপর রয়েছে জাপান বা কুরুশীয় স্রোত। এটা হলো আরেকটা উষ্ণ স্রোত। জাপান বা কুরুশীয় স্রোতটা কি হয়? জাপান উপকূলের মধ্য দিয়ে যায়, জাপান উপকূলের মধ্য দিয়ে যায়। ধরো এটা হলো জাপান। ওকে, এটা হলো জাপান। জাপান এখন জাপানের উপকূল দিয়ে কি হয়? জাপানের উপকূল দিয়ে এরকমভাবে একটা স্রোত যাচ্ছে, এটার পাশ দিয়ে এরকমভাবে একটা স্রোত যাচ্ছে। যে স্রোতটা যাচ্ছে ওইটার নাম দেওয়া হয়েছে জাপান বা কুরুশীয় স্রোত। জাপান বা কুরুশীয় স্রোত কি? জাপান উপকূলের, ধরো এটা জাপানের পূর্ব সাইডে, জাপানের পূর্ব সাইডে মানে পূর্ব উপকূল দিয়ে একটা স্রোত এইভাবে করে প্রবাহিত হয়। আর ওইটাই হলো কি, মানে এটা যেহেতু নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু প্রদেশের দিকে যাচ্ছে, তার জন্য উষ্ণ স্রোত। আর জাপান উপকূল দিয়ে যেহেতু যাচ্ছে, তো এটার নাম পড়েছে কি, জাপান বা কুরুশীয় স্রোত। এই জাপান বা কুরুশীয় স্রোতটা কি হয়? এইখান থেকে যেতে যেতে গিয়ে আরেকটা স্রোত, এই দিক থেকে আরেকটা স্রোত আসছে, এই স্রোতের সাথে গিয়ে এটা মিলিত হয়। এই স্রোতের সাথে যখন এটা মিলিত হয়, তখন এটা একটা অন্য আরেকটা নাম হয়ে যায়, তখন এটার নাম পড়ে সুশীমা স্রোত। এই যে রয়েছে এখানে সুশীমা স্রোত, মানে জাপান বা কুরুশীয় স্রোতটা যখন জাপানের পূর্ব উপকূল থেকে উত্তর আমেরিকার পশ্চিম, মানে এখানে ধরো উত্তর আমেরিকা রয়েছে, উত্তর আমেরিকার এরকম পশ্চিম সাইড দিয়ে প্রবাহিত হয়, তখন এখানে এটার আরেকটা নাম হয়ে যায়, ওই নামটা হয়ে যায় সুশীমা স্রোত।
তারপর রয়েছে পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। ওকে, পূর্ব অস্ট্রেলিয়া স্রোতটা কি বা নিউ সাউথ ওয়েলস স্রোতটা, এটাও হলো একটা উষ্ণ স্রোত। এটা কি? এটা হলো একটা উষ্ণ স্রোত। আর এটা কি হয়, এটা কিন্তু আরেকটা স্রোতের সাথে গিয়ে মিশে যায়। কিভাবে মিশে যায়? ধরো ধরো এখন এই স্রোতটা এদিক থেকে যাচ্ছে, মানে ধরো এটা নিরক্ষরেখা, তো এখন এটা এই দিক থেকে যাচ্ছে, এদিক থেকে মেরু অঞ্চলের দিকে যাচ্ছে, মেরু অঞ্চলের দিকে গিয়ে এটা কি হয়, সরি এই দিক থেকে না, এদিক থেকে যাচ্ছে। আমি আবারও বলছি, ধরো এটা হলো নিরক্ষরেখা, এখন নিরক্ষরেখা থেকে মেরু প্রদেশ, এদিকে আসছে মেরু প্রদেশ, মেরু প্রদেশের দিকে একটা স্রোত এইভাবে আসছে, যে স্রোতটা আসছে ওইটার নাম হলো পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোতও এটা বলা হয়। এখন এদিক থেকে আসছে, এদিকে আসার সময় এটা কি হচ্ছে, মেরু অঞ্চলের দিকে এসে এখান থেকে কুমেরু একটা স্রোত আছে, কুমেরু স্রোতটা এবার, কুমেরু স্রোত হলে এটা শীতল স্রোত, মানে কুমেরু প্রদেশ থেকে যাবে, কুমেরু স্রোতটা হলো শীতল স্রোত, এদিক থেকে যাবে, এদিক থেকে যখন যাবে কুমেরু স্রোতের সাথে এই স্রোতটা এসে মিলিত হয়েছে, মিলিত হয়ে নতুন আরেকটা স্রোত সৃষ্টি করেছে, ওকে, তো এটাই হলো পূর্ব অস্ট্রেলিয়া স্রোত। মানে বেসিক্যালি পূর্ব অস্ট্রেলিয়া স্রোতটা তোমরা মনে রাখবে, এটা হলো একটা পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত হলো একটা উষ্ণ স্রোত, যেটা নিরক্ষীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে দিয়ে মেরু অঞ্চলের দিকে আসে। কোন মেরু অঞ্চলের দিকে? এটা কিন্তু দক্ষিণ সাইডে প্রবাহিত হয়, দক্ষিণ সাইডে, মানে কুমেরু স্রোতের দিকে আসছে, কুমেরু অঞ্চলের দিকে আসছে, অঞ্চলের দিকে আসার সময় একটা শীতল স্রোত আছে কুমেরু স্রোত, ওই কুমেরু স্রোতের সাথে গিয়ে এটা আস্তে আস্তে মিলিত হয়ে গেছে। তো ওইটাই হলো পূর্ব অস্ট্রেলিয়া স্রোত বা নিউ সাউথ ওয়েলস স্রোত। তারপর রয়েছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত, মানে প্রশান্ত মহাসাগরের উত্তর সাইডে যে স্রোতটা প্রবাহিত হয় ওইটা উত্তর প্রশান্ত মহাসাগর স্রোত, আর দক্ষিণ সাইডে হলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় স্রোত। আর আরেকটা রয়েছে আলাস্কা স্রোত বা এলোসিয়ান, আলাস্কা স্রোত বা তার একটা নাম হলো এলোসিয়ান স্রোত। আর এটাও কি একটা উষ্ণ স্রোত, আর এটাও কিন্তু অন্য আরেকটা স্রোতের সাথে মিলিত হয়, অন্য আরেকটা শীতল স্রোত রয়েছে, সেই শীতল স্রোতের সাথে মিলিত হয়। মানে এই যে আলাস্কা স্রোত বা এলোসিয়ান রয়েছে, এটা কি হয়, এটা শীতল একটা বেরিং স্রোত আছে, যেটা আমি পরের স্লাইডে পড়বো। বেরিং স্রোত আছে, বেরিং স্রোতের সাথে গিয়ে এটা মিলিত হয়। ওকে, মানে এটা কিরকম হয়, ধরো এদিক থেকে বেরিং স্রোত যাচ্ছে আর এদিক থেকে আলাস্কা স্রোত আসছে, সেটা এখানে এসে এটার সাথে মিলিত হয়, এই দুইটা এসে মিলিত হয়, দুইটা হলো আলাস্কার এলোসিয়ান স্রোত। তো আশা করি এই উষ্ণ স্রোতটা তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা এখান থেকে কি মনে রাখবে, এই স্রোতগুলি যে আমি নামগুলি দেখছি এখানে 8টা রয়েছে, এই 8টা হলো উষ্ণ স্রোত। কোন মহাসাগরে? এটা কিন্তু প্রশান্ত মহাসাগরের উষ্ণ স্রোতগুলি আমরা দেখে নিলাম। কোনটা কোন দিকে প্রবাহিত হয় সেটা আমি বলে দিয়েছি, তোমরা দরকার হলে এবার ড্রয়িং করে করে রাখো, তাহলে তোমাদের আরও বেশি সুবিধা হবে, মানে মাথায় থাকবে, পরীক্ষাতে গেলে মাথায় থাকবে। তো এগুলি গেল উষ্ণ স্রোত। এখন আমরা দেখি প্রশান্ত মহাসাগরেরই শীতল স্রোত, কিন্তু তার আগে একটু পিকচারের সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে। ওকে, আগে শীতল স্রোতটাই বলে দিচ্ছি। শীতল স্রোতে কি কি রয়েছে? বেরিং স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, তারপর কামচাটকা স্রোত, কুমেরু স্রোত, পেরু বা হাম্বল স্রোত। এই যে বেরিং স্রোতটা কি? এটা হলো একটা শীতল স্রোত, এটা একটা শীতল স্রোত। আর এই শীতল স্রোতটা একটা ছিল না যে উষ্ণ কুরুশীয় স্রোত বা ওই যে জাপান বা কুরুশীয় স্রোত, তো জাপান বা কুরুশীয় স্রোতটা আসছে এসে কি হলো, একটা বেরিং স্রোতের সাথে মিলিত হয়েছে, বেরিং স্রোতের সাথে এটা মিলিত হয়। তো বেরিং স্রোতটা কি? এটা শীতল স্রোত, এটা মেরু প্রদেশ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে যাবে, এটা বেরিং স্রোত। ক্যালিফোর্নিয়া স্রোত হলো একটা শীতল স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত। এটা কি হয়, এটা কিন্তু উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিম উপকূল ধরে চলে। তোমরা মেইনলি এটাই মনে রাখো, নামটা মনে রাখবে, এটা উষ্ণ না শীতল সেটা মনে রাখবে, আর পাশাপাশি কোন মহাসাগর দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা মনে রাখবে। তারপর রয়েছে কামচাটকা স্রোত। নেক্সট রয়েছে কুমেরু স্রোত, পেরু বা হাম্বল স্রোত। কুমেরু স্রোত কি? কুমেরু প্রদেশ থেকে প্রবাহিত হচ্ছে যে স্রোতটা, সেটা হলো কুমেরু স্রোত। আর পেরু বা হাম্বল স্রোত কোনটা? পেরু বা হাম্বল স্রোত হলো এটা একটা শীতল স্রোত, এটাও কিন্তু মেরু অঞ্চলের দিকে, নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই পেরু বা হাম্বল স্রোত। তো এইগুলি গেল শীতল স্রোত। তো এটা আমরা দেখলাম প্রশান্ত মহাসাগরে। মনে রাখবে, প্রশান্ত মহাসাগর বৃহত্তম ও গভীরতম মহাসাগর, তার মধ্যে উষ্ণ স্রোত রয়েছে, শীতল স্রোত রয়েছে, এগুলি উষ্ণ স্রোত আর এগুলি হলো শীতল স্রোত। সো এখানে আমরা একটু পিকচারের সাহায্যেও জিনিসটা দেখে নিই, তাহলে আরও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। সো দেখো, কারেন্টস অফ দ্য প্যাসিফিক ওশান। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হলো ইকুয়েটর, মানে নিরক্ষরেখা 0 ডিগ্রি। এখন নিরক্ষরেখার পাশাপাশি যেটা রয়েছে, যেরকম এখানে উত্তর সাইড, এটা হলো দক্ষিণ সাইড। উত্তর সাইডে যেটা রয়েছে যেরকম নর্থ ইকুয়েটরিয়াল কারেন্ট, অর্থাৎ যে উত্তর নিরক্ষীয় স্রোত, আর দক্ষিণ সাইডে রয়েছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আর এখানে আরেকটা কি রয়েছে? নিরক্ষীয় প্রতিস্রোত রয়েছে। তাছাড়া যেরকম আরেকটা এক্সাম্পল কুরুশীয় স্রোত, জাপান বা কুরুশীয় যে স্রোতটা, এখানে কি? এখানে দেখো জাপান রয়েছে। এখন জাপানের পূর্ব সাইড থেকে যে স্রোতটা প্রবাহিত হয়, তো এটা দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই স্রোতটাকে বলা হয় কি? জাপান বা কুরুশীয় স্রোত, যেটা জাপানের পূর্ব উপকূল থেকে এটা উত্তর আমেরিকা মহাদেশে পশ্চিম উপকূলের দিকে প্রবাহিত হয়। আর এই কুরুশীয় স্রোতটা যখন প্রবাহিত হয়ে উত্তর আমেরিকার এই পশ্চিম সাইডে যায়, তখন সেই স্রোতটা কি অন্য আরেকটা নামে পরিচিত হয়, সেটার নাম কি? সেটার নাম হলো সুশিমা স্রোত। ওকে, তো এরকম করে পিকচারের সাথে দেখলে আশা করি জিনিসটা ভালোভাবে
বুঝতে পারবে। আর তাছাড়া তোমরা কিন্তু এই নামগুলি মনে রাখবে, কারণ নামগুলি কিন্তু ইম্পর্টেন্ট। কোনটা শীতল স্রোত, কোনটা উষ্ণ স্রোত, আর কোন মহাসাগরের মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে জানতে লাগবে। তো এটাই গেল প্রশান্ত মহাসাগর। তারপর যেরকম রয়েছে আটলান্টিক মহাসাগরীয় সমুদ্র স্রোত। আটলান্টিক পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এই মহাসাগর ভূপৃষ্ঠে শতকরা 16 ভাগ স্থান জুড়ে আছে, অবস্থান করছে। মানে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হলো আটলান্টিক মহাসাগর। আর এই মহাসাগরটি ভূপৃষ্ঠের মধ্যে 16 ভাগ, আগেরটা কত ছিল, আগেরটা ছিল 32 ভাগ, এটা হলো 16 ভাগ স্থান জুড়ে অবস্থান করছে এই আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে সমুদ্র স্রোত রয়েছে উষ্ণ এবং শীতল। প্রথমেই আমরা জেনে নেব উষ্ণ। উষ্ণ স্রোতের মধ্যে কি কি রয়েছে? উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, তারপর এর যে নিরক্ষীয় প্রতিস্রোত, কারণ এই তিনটা তো আটলান্টিক মহাসাগরীয় উষ্ণ স্রোত এবং শীতল স্রোত রয়েছে। আমরা উষ্ণ স্রোতগুলি দেখে নিই। উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত। এই তিনটা আমি আগেই বলেছিলাম, তিনটা মহাসাগরই দেখা যায়, যেটা নিরক্ষরেখার উত্তর সাইডে হলে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ সাইডে হলে দক্ষিণ গোলার্ধীয় স্রোত, আর নিরক্ষরেখার মধ্যে হলে নিরক্ষীয় প্রতিস্রোত। আর তাছাড়া রয়েছে ব্রাজিল স্রোত। ব্রাজিল স্রোত যেরকম ধরো এটা হলো ব্রাজিল। এখন ব্রাজিল যে রয়েছে, এখন নিরক্ষরেখা, তো নিরক্ষরেখার থেকে এই যে মেরু অঞ্চলের দিকে এই স্রোতটা প্রবাহিত হয়, মানে ব্রাজিল উপকূলে। ওকে, ব্রাজিল যে উপকূলটা রয়েছে, এই উপকূলের পাশ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়েছে ওইটাকে বলা হয় ব্রাজিলিয়ান স্রোত বা ব্রাজিল স্রোত বলা হয়। আর এটা হলো একটা উষ্ণ স্রোত, এটা নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তারপর রয়েছে ক্যারিবিয়ান স্রোত। কি রয়েছে? ক্যারিবিয়ান স্রোত। ক্যারিবিয়ান স্রোতও হলো একটা উষ্ণ স্রোত। নেক্সট রয়েছে বাহামাস স্রোত, তারপর ফ্লোরিস স্রোত, উপসাগরীয় স্রোত এবং নিরক্ষীয় প্রতিস্রোত। এগুলি হলো কি আটলান্টিক মহাসাগরের কিছু উষ্ণ স্রোত। এই নামগুলি মনে রাখবে। উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ব্রাজিল স্রোত, ক্যারিবিয়ান স্রোত, বাহামা স্রোত, ফ্লোরিস স্রোত, উপসাগরীয় স্রোত এবং নিরক্ষীয় প্রতিস্রোত। নেক্সট রয়েছে শীতল স্রোত। শীতল স্রোতের মধ্যে কি কি রয়েছে? কুমেরু স্রোত, যেটা কুমেরু অঞ্চল থেকে, ধরো এটা হলো পৃথিবী, ওকে, এই যে এটা কুমেরু, এই কুমেরু প্রদেশ থেকে এরকম নিরক্ষীয় অঞ্চলের দিকে যাবে, ওইটা হলো কুমেরু স্রোত। কুমেরু স্রোতকে আবার, এই যে শীতল কুমেরু স্রোতের আবার দুইটা শাখা রয়েছে। কয়টা শাখা? দুইটা শাখা। কি কি? একটা অপ্রধান আর একটা হলো প্রধান। অপ্রধানের মধ্যে আসবে ফকল্যান্ড স্রোত, আর প্রধানের মধ্যে আসবে কুমেরু স্রোত। ওকে, তো যেরকম ধরো এখন কোশ্চেন দিয়ে দিল যে নিচের কোনটা শীতল স্রোত? কুমেরু স্রোত, তারপর যেরকম ধরো কেনেডি স্রোত, বেঞ্জুয়েলা স্রোত, উপরে সবগুলি, তখন কিন্তু হবে উপরে সবগুলি। আবার ধরো একটু ভিতর থেকে দিয়ে দিল নিচের কোনটা শীতল স্রোতের উদাহরণ? ফকল্যান্ড নাকি ব্রাজিল স্রোত নাকি নিউ সাউথ ওয়েলস স্রোত, জাপান কুরুশীয় স্রোত, কোনটা? কিন্তু তখন কিন্তু কি হবে? তখন হবে ফকল্যান্ড। ওকে, তো কুমেরু স্রোতের দুইটা শাখা, অপ্রধান আর প্রধান। অপ্রধান হলে ফকল্যান্ড স্রোত, প্রধান হলে কুমেরু স্রোত। নেক্সট রয়েছে 2 নাম্বার বেনজুয়েলা স্রোত। এটা কি? এটাও একটা শীতল স্রোত, বেনজুয়েলা স্রোত। নেক্সট রয়েছে ইরমিঙ্গার স্রোত, নামটা মনে রাখবে। উত্তর আটলান্টিকও হলো একটা শীতল স্রোত। নেক্সট রয়েছে গ্রিনল্যান্ড আর ল্যাব্রাডর স্রোত। গ্রিনল্যান্ড আর ল্যাব্রাডর স্রোতের মধ্যে একটা জিনিস মনে রাখবে, গ্রিনল্যান্ডটা তোমরা ম্যাপে দেখলে বুঝতে পারবে অনেকটা এরকম টাইপের, মানে অনেকটা ভি বা ইউ আকৃতির মতন। এখন এটা হলো গ্রিনল্যান্ড, ওকে, এটা হলো গ্রিনল্যান্ডের পাশ দিয়ে যে স্রোতটা প্রবাহিত হয়েছে, এটা কিন্তু মেরু অঞ্চল থেকে, এটা শীতল স্রোত, তো এটা মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তো এই গ্রিনল্যান্ডের পাশ দিয়ে যে স্রোত প্রবাহিত হয়েছে ওইটা হলো গ্রিনল্যান্ড স্রোত। এখন এই গ্রিনল্যান্ড স্রোতটা এসে আরেকটা স্রোতের সাথে মিলিত হয়, তো এটা আরেকটা স্রোতের সাথে মিলিত হয়, ওই যেই স্রোতের সাথে মিলিত হয় ওই স্রোতটা হলো ল্যাব্রাডর স্রোত। ওকে, তো গ্রিনল্যান্ড স্রোত কোথায় দিয়ে প্রবাহিত হয়? প্রথমত মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় দিকে আসে, তার জন্য এটা শীতল স্রোত। আর এটা গ্রিনল্যান্ড উপকূলের পাশ দিয়ে প্রবাহিত হয়, তার জন্য এটা গ্রিনল্যান্ড স্রোত। আর এই গ্রিনল্যান্ড স্রোতটা এসে অন্য আরেকটা স্রোতের সাথে মিলিত হয়, অন্য যেই স্রোতের সাথে মিলিত হয় ওই স্রোতটার নাম হলো ল্যাব্রাডর স্রোত। আর তাছাড়া আরেকটা হলো ক্যানেডি স্রোত। ক্যানেডি স্রোতও হলো একটা শীতল স্রোত। ক্যানেডি স্রোতটা কি? এটা একটা শীতল স্রোত। আর এই যে ক্যানেডি স্রোতটা রয়েছে, শীতল স্রোতটা, এটা মেরু প্রদেশ থেকে ধরো এটা মেরু প্রদেশ, ধরো এটা হলো মেরু প্রদেশ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে এটা প্রবাহিত হয়। এই যে মেরু প্রদেশ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে এটা প্রবাহিত হয়। তো এখানে নিরক্ষীয় অঞ্চলে যে নিরক্ষীয় স্রোতটা রয়েছে, ওই নিরক্ষীয় স্রোতের সাথে গিয়ে কিন্তু এটা মিলিত হয়, এই ক্যানেডি স্রোত। তো এগুলি হলো শীতল স্রোতের উদাহরণগুলি। তো এই নামগুলি তোমরা মাস্ট এগুলি মনে রাখবে, কারণ এগুলি থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। নেক্সট রয়েছে
এখানে দেখো পিকচারটা দেখো, আটলান্টিক মহাসাগর, এই যে এটা হলো কি আটলান্টিক মহাসাগরের যে পার্টটা রয়েছে এটা আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের মধ্যে যেরকম ধরো এখানে রয়েছে এটা হলো ব্রাজিল। ওকে, এখানে এই ব্রাজিল উপকূলের পাশ দিয়ে কি হলো, এই যে এই স্রোতটা প্রবাহিত হয়েছে, তো এটা হলো ব্রাজিল স্রোত। তাই এটা এখানে হলো নিরক্ষরেখা, এটা নিরক্ষরেখা, তো নিরক্ষরেখা থেকে এটা মেরু অঞ্চলের দিকে এসেছে, তো এটা হলো কি, এটা ব্রাজিল স্রোত, উষ্ণ স্রোত। তো যেরকম ধরো আরেকটা মেরু অঞ্চল থেকে দেখো নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, এটা কি, এটা হলো বেনজুয়েলা স্রোত, এটা বেনজুয়েলা স্রোত। আরেকটা যেরকম এক্সাম্পল, এটা হলো গ্রিনল্যান্ড, যেটা তোমাদেরকে বলেছিলাম একটা ইউ বা ভি আকৃতির মতন। এই গ্রিনল্যান্ডের পাশ দিয়ে একটা স্রোত প্রবাহিত হয়েছে, যেটা মেরু প্রদেশ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসছে, তো এটা হলো গ্রিনল্যান্ড স্রোত। এই স্রোতটা এসে আরেকটা স্রোতে মিলিত হয়েছে, ওইটার নাম হলো ল্যাব্রাডর স্রোত। ওকে, তো এইগুলি গেল কিছু আটলান্টিক মহাসাগরের স্রোতগুলি। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইগুলি ছিল এতে শীতল স্রোত আর উষ্ণ স্রোত, কিসের, আটলান্টিক মহাসাগরের। এখন বাকি রয়েছে ভারত মহাসাগর। ভারত মহাসাগরটা আমরা দেখিনি। ভারত মহাসাগর পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। এর উত্তর অংশে এশিয়া, দক্ষিণ অংশে আটলান্টিক, পূর্ব অংশে অস্ট্রেলিয়া ও পশ্চিম অংশে আফ্রিকা মহাদেশ অবস্থিত। আর এগুলির মধ্যেও কৃত্রিমভাবে দুই ধরনের স্রোত রয়েছে, উষ্ণ স্রোত আর শীতল স্রোত। ওকে, তো প্রথমে আমরা দেখিনি উষ্ণ স্রোত। উষ্ণ স্রোতের মধ্যে তিনটা তো কমন, আগেই বলেছি তিনটা মহাসাগরই সেম থাকবে। উত্তর নিরক্ষীয় স্রোত, উত্তর গোলার্ধে উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, আর একটা নিরক্ষীয় প্রতিস্রোত। আর তাছাড়া রয়েছে মোজাম্বিক স্রোত রয়েছে, মাদাগাস্কার স্রোত রয়েছে, আগুলহার স্রোত রয়েছে, সোমালি স্রোত, মৌসুমী স্রোত। এগুলি হলো সবগুলি উষ্ণ স্রোত। কোন মহাসাগরে দেখা যায়, ভারত মহাসাগরে এগুলি দেখা যায়। আর ভারত মহাসাগরের শীতল স্রোতগুলি কোনগুলি, এই যে কুমিরু স্রোত, যেটা কুমিরু প্রদেশ থেকে, তো এটা কুমিরু প্রদেশ থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে গেছে, ওইটা হলো কুমিরু স্রোত। আর তাছাড়া পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোত, পশ্চিম অস্ট্রেলিয়ার স্রোতও হলো একটা শীতল স্রোত। এখন আমরা একটু পিকচারের সাহায্যেও দেখিনি। এইটা হলো এই যে কারেন্টস অফ দ্য ইন্ডিয়ান ওশান। তো এটা হলো কি, যে এটা দেখতে পাচ্ছ নিরক্ষরেখা 0 ডিগ্রি। এখন এই যে পার্টগুলি যেরকম ধরো মোজাম্বিক কারেন্টস, এগুলি কি হলো নিরক্ষরেখা থেকে এরকম করে নিরক্ষরেখা থেকে মেরু প্রদেশের দিকে প্রবাহিত হচ্ছে, তো এটা মোজাম্বিক উষ্ণ স্রোত, যেটা মোজাম্বিক কারেন্টস। তারপর যেরকম আগুলহাস রয়েছে, তারপর যেরকম ধরো এই যে ওয়েস্ট ইন্ডিজ, এটা কি, এটা মেরু অঞ্চল থেকে এইভাবে করে উপর দিকে প্রবাহিত হয়েছে, তো এটা কি, এটা হলো শীতল স্রোত। তো এইগুলি গেল কিছু ভারত মহাসাগরের শীতল স্রোত। তো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তবে আরেকটা জিনিস মাথায় রাখবে। ওকে, তো আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। ধরো ধরো এটা হলো সমুদ্র। ওকে, এটা হলো সমুদ্র। এখন সমুদ্রের মধ্যে কি হয়, বিভিন্ন কারণে, অনেক কারণ রয়েছে যে কারণে সমুদ্র সৃষ্টি হয়, আগেই বলেছি। এখন ওই কারণগুলি থেকে যে কোনো একটা কারণে, ধরো বায়ু প্রবাহের কারণেই বললাম, বায়ু প্রবাহের কারণেই ধরো আমি বললাম, তো কি হলো, এই যে উষ্ণ স্রোতগুলি কি হলো, এটা ধরো নিরক্ষরেখা, ধরো নিরক্ষরেখা আর হলো ধরুন নিরক্ষরেখা, আর এদিকে মেরু অঞ্চল রয়েছে। নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় উষ্ণ স্রোত, আর মেরু অঞ্চল থেকে নিরক্ষরেখার দিকে প্রবাহিত হলে সেটা হলো শীতল স্রোত। এখন কি হলো, এই যে স্রোতগুলি, তোর এখানে কতগুলি স্রোত রয়েছে, এগুলি উপরে যাচ্ছে, এই স্রোতগুলি কি হচ্ছে, উপর দিকে যাচ্ছে, উপর দিকে গিয়ে এগুলি কি, উপর দিকে স্রোতগুলি প্রবাহিত হচ্ছে, তো সেটা কি হবে, উষ্ণ স্রোত। এখন এই স্রোতগুলি যদি উপর দিকে চলে যায়, হালকাগুলি যদি হালকা হলে তো উপরে চলে যাবে, ভারীগুলি নিচে থাকবে, উপরে চলে যায়, তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। এই জায়গাটা ফাঁকা হয়ে এলে সাইডের যে নিচে ভিতর দিয়ে যে প্রবাহিত হয় যে স্রোত, সেটা কিন্তু অন্তঃস্রোত, যেটা শীতল থাকে। তো এই দুই সাইড থেকে এটা এদিকে আসে, কারণ এই জায়গাটাকে পূরণ করার জন্য তো এদিকে চলে আসে। আর এগুলি গিয়ে কি হয়, এদিকে কিছু চলে যায়, এদিকে কিছু চলে যায়, এগুলি চলে গিয়ে আবার এগুলি ফিরে আসে। মানে বেসিক্যালি এইভাবে উষ্ণ স্রোত আর শীতল স্রোতটা কিন্তু এগুলি সার্কেলের ফর্মে কিন্তু চলতে থাকে। মানে একবার নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যায় উষ্ণ স্রোত হিসাবে, আবার মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে শীতল স্রোত হিসাবে। তো এইভাবেই কিন্তু এটা চলতে থাকে। আর এই কিছু সমুদ্র স্রোতের নাম রয়েছে, সেগুলি আমরা দেখে নিয়েছি, তিনটা মহাসাগরী। তো আশা করি এই জায়গাটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা যে পার্টটা দেখব সেটা হলো সমুদ্র স্রোতের প্রভাব। এই যে সমুদ্র স্রোত সৃষ্টি হয়, উষ্ণ হোক আর শীতল হোক, সেটা কিন্তু একটা প্রভাব দেখা যায়। সেই প্রভাবটা আমরা দেখে নিই। সমুদ্র স্রোত যে মহাদেশের পাশ দিয়ে প্রবাহিত হয়, সেখানকার উপকূলীয় অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। মানে সমুদ্র স্রোতটা যে মহাদেশে, ধরো এটা একটা মহাদেশ, আর এখান দিয়ে একটা স্রোত, এখানে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে। এখন এদিকে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে যে মহাদেশটা থাকবে ওখানে কিন্তু উষ্ণ থাকবে। যেরকম ধরো এটা ছিল ব্রাজিলের এই সাইড দিয়ে কি একটা সমুদ্র স্রোত প্রবাহিত হয়েছে, তো এটা কি ব্রাজিলিয়ান স্রোত, তো এইটা কি একটা উষ্ণ স্রোত ছিল, তার জন্য ব্রাজিলটাও কিন্তু এখানে উষ্ণ থাকবে। মানে সমুদ্র মহাদেশের পাশ দিয়ে যে স্রোত প্রবাহিত হবে, উষ্ণ হলে ওই জায়গাটা উষ্ণ থাকবে, শীতল হলে ওই জায়গাটাও শীতল থাকবে, মানে ওইখানে ক্লাইমেটটাকে নিয়ন্ত্রণ করবে। তাছাড়া পরিবহন ও নৌ বাণিজ্য সহায়তা করে। পরিবহন
বা নৌবাণিজ্য, এই যে জাহাজ, নৌকা এগুলি রয়েছে, এগুলি কি? এগুলি কিন্তু সমুদ্রের যে স্রোতটা, মানে সমুদ্রের যে জলটা নড়াচড়া করে এক জায়গা থেকে এক জায়গায় যায়, এগুলি কিন্তু সাহায্য করে, মানে জাহাজটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াতে, এরকম ট্রান্সপোর্ট করার জন্য, পরিবহন করার জন্য কিন্তু হেল্প করে থাকে। তারপর রয়েছে আবহাওয়ার ওপর প্রভাব বিস্তার করে। অবভিয়াসলি আবহাওয়ার উপরে প্রভাব বিস্তার করবে সমুদ্র স্রোত। উষ্ণ ও শীতল স্রোতের মিলনে ঝড় ঝঞ্ঝা, কুয়াশা এবং মগ্নচড়া সৃষ্টি হয়। ধরো এটা একটা উষ্ণ স্রোত, এটা একটা শীতল স্রোত। ওকে, এদিক থেকে উষ্ণ স্রোত আসছে, এদিক থেকে শীতল স্রোত আসছে, এসে কেউ এখানে মিলিত হয়ে যাবে। যে জায়গাতে মিলিত হবে উষ্ণ আর শীতল স্রোত, সেখানে দেখবে সেই জায়গাটা কুয়াশা হয়ে থাকবে, ঝড় ঝঞ্ঝা হতে পারে, বা ওইখানে একটা মগ্নচড়ারও সৃষ্টি হয়। অগভীর মগ্নচড়াতে মৎস্য চাষ ভালো হয়। যদি মগ্নচড়াটা খুব একটা গভীর না থাকে, মানে অগভীর থাকে, সেখানে মাছের যে চাষটা সেটা কিন্তু ভালো হয়। এখন দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমী বায়ুর দ্বারা, মানে ভারত মহাসাগরের মধ্যে সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয় কোন বায়ুর দ্বারা? মৌসুমী বায়ুর দ্বারা। বায়ু প্রবাহের মধ্যে অনেক রয়েছে, তার মধ্যে থেকে মৌসুমী বায়ুর দ্বারা ভারত মহাসাগরের সমুদ্র স্রোত নিয়ন্ত্রিত হয়ে থাকে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর, শৈবাল সাগর দেখা যায়। তো শৈবাল সাগর দেখা যায় কোন মহাসাগরে? আটলান্টিক, প্রশান্ত মহাসাগরে। নেক্সট রয়েছে কানাহারি মরুভূমি সৃষ্টির জন্য দায়ী হলো ভেনেজুয়েলা স্রোত। উষ্ণ স্রোতের অপর নাম কি? বহিঃস্রোত। আরেকটা নাম রয়েছে, সেটা হলো কি? নিরক্ষীয় স্রোত। নিরক্ষীয় স্রোত, তিনটা নামই কিন্তু মনে রাখবে। উপসাগরীয় স্রোতের গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার। আটলান্টিক মহাসাগরে শৈবাল সাগর সৃষ্টি হয় যে স্রোতের কারণে, তা হলো উত্তর উপসাগরীয় স্রোত, এবং পূর্বে ক্যানারি স্রোত। পূর্বে হলো ক্যানারি স্রোত, দক্ষিণে হলো উত্তর নিরক্ষীয় স্রোত, এবং পশ্চিমে হলো উপসাগরীয় স্রোত। খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভালোভাবে মনে রাখবে। ওকে, সো আটলান্টিক স্রোতের জন্য নরওয়ে উপকূল শীতকালে ঝড়মুক্ত হলে, এটা ঝড়মুক্ত থাকে। এয়ার ইন্ডিয়া কনিষ্ক বিমানটি ভেঙে পড়ে আটলান্টিক মহাসাগরে। এই তথ্যগুলি তোমরা মনে রাখবে। নেক্সট রয়েছে কোন স্রোতকে সমুদ্র প্রবাহের মেরুদণ্ড বলা হয়? নিরক্ষীয় স্রোতকে। উষ্ণ ও শীতল স্রোতের মগ্নচড়া, প্ল্যাঙ্কটন, হিমপাচির সৃষ্টি হয়। মানে যেখানে উষ্ণ ও শীতল স্রোতের মিলন হয়, সেখানে কি? মগ্নচড়া সৃষ্টি হয়, প্ল্যাঙ্কটন হয়, হিমপ্রাচীরও সৃষ্টি হয়ে থাকে। কোন স্রোতের প্রভাবে কোন টাইটানিক জাহাজ ডুবে যায়? ল্যাব্রাডর স্রোতের। এই যে ল্যাব্রাডর স্রোত রয়েছে, ওই স্রোতের কারণেই কিন্তু টাইটানিক জাহাজটা ডুবে গিয়েছিল। এই যে টাইটানিক জাহাজটা যখন ডুবে গিয়েছিল, তখন একটা স্রোত ছিল, স্রোতটার নাম কি? ল্যাব্রাডর স্রোত। মনে রাখবে, ল্যাব্রাডর স্রোত। তো ল্যাব্রাডর স্রোতটাকে, ওইটা কিন্তু একটা শীতল স্রোত। নেক্সট রয়েছে পৃথিবীর সর্বাধিক দ্রুতগামী সমুদ্র স্রোত হলো উপসাগরীয় স্রোত। দ্রুতগামী সমুদ্র স্রোত কোনটা? উপসাগরীয় স্রোত। জাপান স্রোতের অপর নাম কি? কুরোশীয় স্রোত। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো নিয়ত বায়ু। কারণ অনেকগুলি রয়েছে, তার মধ্যে থেকে প্রধান হলো নিয়ত বায়ু। এখন আমরা কিছু প্রশ্নোত্তর দেখে নিই। ভেনেজুয়েলা স্রোত কোন মহাদেশে পাশ দিয়ে প্রবাহিত হয়? দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর এই সমুদ্র স্রোত প্রবাহিত হয়। মনে রাখবে, ভেনেজুয়েলা স্রোত কোন মহাদেশে পাশ দিয়ে প্রবাহিত হয়? ভেনেজুয়েলা স্রোতটা দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর এই সমুদ্র স্রোত প্রবাহিত হয়। ভেনেজুয়েলা স্রোত, ধরো এটা হলো দক্ষিণ আফ্রিকার থাকে, তো এটার পাশ দিয়ে পশ্চিম সাইডে এবার ভেনেজুয়েলা স্রোতটা প্রবাহিত হয়, যেটা একটা শীতল স্রোত। উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থানে কি হয়? এই যে মৎস্য চাষটা ভালো হয়, মৎস্যচারণ ভূমি গড়ে ওঠে। জাপান উপকূল কোন স্রোতের প্রভাবে উষ্ণ হয়? জাপান যে উপকূলটা রয়েছে, সেটা একটা স্রোতের কারণে উষ্ণ হয়, সেই স্রোতটার নাম হলো জাপান বা কুরুশীয় স্রোতের প্রভাবে। জাপান বা কুরুশীয় স্রোতের প্রভাবে। পৃথিবীর গভীরতম খাত কোনটি? পৃথিবীর গভীরতম খাত হলো প্রশান্ত মহাসাগর, মারিয়ানা খাত। প্রশান্ত মহাসাগর একটা খাত রয়েছে, সেটার নাম হলো মারিয়ানা খাত, আর এটাই হলো পৃথিবীর গভীরতম খাত। কোন মহাসাগরে স্রোত বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে প্রবাহিত হয়? ভারত মহাসাগরে বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে প্রবাহিত হয়। সমুদ্রের কোন অংশে মহাদেশে প্রকৃত শেষ সীমা? মহীঢাল। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে হিমপ্রাচীর দেখা যায়। প্রশান্ত মহাসাগরে একটি শীতল সমুদ্র স্রোতের নাম? বেরিং স্রোত। প্রশান্ত মহাসাগরে একটি শীতল স্রোতের নাম হলো বেরিং স্রোত। তাছাড়া আরও কি কি রয়েছে? তাছাড়া যেরকম কুমেরু স্রোত রয়েছে, পেরু স্রোত বা তার একটা নাম হাম্বল স্রোত রয়েছে, ক্যালিফোর্নিয়া স্রোত রয়েছে, কামচটকা স্রোতও রয়েছে। সবগুলি কিন্তু মনে রাখবে, শুধু একটা মনে রাখলে হবে না, সবগুলি নাম মনে রাখতে লাগবে। আটলান্টিক মহাসাগর একটি শীতল সমুদ্র স্রোতের নাম, যেরকম ল্যাব্রাডর স্রোত। আটলান্টিক মহাসাগর শীতল স্রোতগুলি কি কি ছিল? কুমেরু স্রোত, তারপর যেরকম ভেনেজুয়েলা স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, তারপরে ল্যাব্রাডর স্রোত, তারপর গ্রিনল্যান্ড স্রোত, ইরমিঙ্গার আরেকটা ছিল, আরেকটা ক্যানারি স্রোত ছিল। এগুলি হলো আটলান্টিক মহাসাগরের শীতল সমুদ্র স্রোত। নেক্সট রয়েছে স্রোতহীন ও ভাসমান উদ্বৃত্ত সমুদ্র অঞ্চলে কে কি বলে? শৈবাল সাগর। সবচেয়ে বেশি জাহাজ চলাচল করে কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে। সোমালি স্রোত কোন মহাসাগরীয় স্রোতের অংশবিশেষ? ভারত মহাসাগরের অংশবিশেষ। উষ্ণ ও শীতল স্রোতের সংযোগের ফলে কি হয়? কুয়াশা ও ঝড় হয়ে থাকে।
কোন কোন স্রোতের মিলনে আগুন হ্রাস স্রোতের সৃষ্টি হয়? মানে এদিক থেকে তো একটা স্রোত আসলো, এদিক থেকে স্রোত আসলো, দুইটা স্রোতের মিলিত হয়ে নতুন একটা স্রোত হয়, সেটাকে বলা হয় কি? আগুন হ্রাস স্রোত। কোন দুইটা? মাদাগাস্কার আর মোজাম্বিক। ধরো এটা মাদাগাস্কার, এটা মোজাম্বিক, এই দুইটা মিলিত হয় একটা নতুন স্রোত সৃষ্টি হয়, সেটার নাম হলো আগুন হ্রাস। তারপর রোহিঙ্গা স্রোত কোথায় দেখা যায়? গ্রিনল্যান্ডের উপকূলে রোহিঙ্গা স্রোত দেখা যায়। গ্রিনল্যান্ডের উপকূলে রোহিঙ্গা স্রোত দেখা যায়। ক্যারিবিয়ান স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ক্যারিবিয়ান স্রোতটা আটলান্টিক মহাসাগরে দেখা যায়। ক্যারিবিয়ান স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে দেখা যায়। এটা উষ্ণ না শীতল? এটা হবে উষ্ণ। ক্যারিবিয়ান স্রোত কিরকম স্রোত? এটি একটি উষ্ণ স্রোত। কেনেরি স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে দেখা যায়। আর কেনেরি স্রোতটা কিরকম স্রোত? কেনেরি স্রোতটা এখানে উষ্ণ হবে না, এটা হবে শীতল স্রোত। এটা কি হবে? এটা হবে শীতল স্রোত। ফকল্যান্ড স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে দেখা যায়। ফকল্যান্ড যে স্রোতটা রয়েছে সেটা কোন মহাসাগরে দেখা যায়? যে আটলান্টিক মহাসাগরে। এটা হলো একটা শীতল স্রোত। বেনজুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। আর এটাও কিন্তু একটা শীতল স্রোত। গ্রিনল্যান্ড স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে দেখা যায় গ্রিনল্যান্ড স্রোত। এটাও কিন্তু শীতল স্রোত। ভেনেজুয়েলা ও গ্রিনল্যান্ড এইগুলি কীরকম স্রোত? এগুলি শীতল স্রোত। হাম্বল স্রোত, পেরু স্রোত, বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায়? প্রশান্ত মহাসাগরে। এই হাম্বল, পেরু, বেরিং স্রোত এর কী ধরনের স্রোত? এগুলি শীতল স্রোত। কুরুশীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত এবং আলাস্কা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? এটা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। কুরুশীয় স্রোত, আলাস্কা স্রোত কী ধরনের স্রোত? এটি হলো উষ্ণ স্রোত। ওকে, যে কুরুশীয় স্রোত, আলাস্কা স্রোত এগুলি হলো উষ্ণ স্রোত, আর তার মধ্যে ক্যালিফোর্নিয়া হলো এটা একটা শীতল স্রোত। পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ভারত মহাসাগরে। পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত ভারত মহাসাগরে দেখা যায়, আর এটি একটি শীতল স্রোত। নেক্সট রয়েছে মোজাম্বিক, মাদাগাস্কার, সোমালি স্রোত কোথায় দেখা যায়? ভারত মহাসাগরে। ভারত মহাসাগরে। আর এগুলি কি ধরনের স্রোত? এগুলি হলো উষ্ণ স্রোত। ওকে, তো এগুলি ছিল ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। প্রথমেই আমরা কনসেপ্টটা দেখে নিয়েছি, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিয়েছি। তো তোমরা মেনলি কোন জিনিসটা মনে রাখবে? আমরা কি কি দেখলাম? প্রথমে দেখবে সমুদ্র স্রোতটা কি, এই জিনিসটা মাথায় রাখবে। এগুলি সৃষ্টি হয়, সমুদ্র স্রোত সৃষ্টি হওয়ার কারণগুলি কি, সেই কারণগুলি এবং তার শ্রেণীবিভাগ। শ্রেণীবিভাগ কি? উষ্ণ স্রোত আর শীতল স্রোত। এবং তিনোটা মহাসাগরের মধ্যে কি কি স্রোত রয়েছে নামগুলি মনে রাখবে, এবং কোনটা উষ্ণ কোনটা শীতল এইগুলি মনে রাখবে। তার পাশাপাশি কোন উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছে। ওকে, সো এটাই ছিল সমুদ্র স্রোতের যে ক্লাসটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তাছাড়া তোমাদের কিছু প্রয়োজন হলে, তোমাদের ক্লাসেসের প্রয়োজন হলে, অনলাইন ক্লাস হোক কিংবা অফলাইন ক্লাস হোক, বা মক টেস্টের প্রয়োজন হলে, নোটসের প্রয়োজন হলে, সেটার জন্য তোমরা সাকসেস মাস্টারের এই অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ফ্রি মক টেস্ট দিতে চাইলে সেটাও কিন্তু হয়ে থাকে, প্রতিনিয়ত ফ্রিতে মক টেস্ট হয়ে থাকে। সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। তো এটাই ছিল আজকের ক্লাসটা। নেক্সট ক্লাসে আমরা হাইড্রোস্ফিয়ার চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো যে ভারীমণ্ডলী চ্যাপ্টারের মধ্যে জোয়ার বাটা পার্টটা রয়েছে সেটা দেখে নেব। ওকে, তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।